বাবার উত্তর শুনে খুশি হলেও সেই খুশি স্থায়ী থাকলো না বেশিক্ষণ। সম্পূর্ণ উবে গেল মায়ের শেষ বাক্যে। প্রত্যেক বাবা মা চায় সন্তান সুখে থাকুক। চৈত্রিকা জানে ফাহমিদা চায় তার পরিপূর্ণ সংসার জীবন দেখতে, কিন্তু চৈত্রিকার বুক ভারী হয়ে আসতে লাগলো ক্রমশ। জীবনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল সে 1 মিনিটের মাথায়। মনে পাথর চেপে বলল, বাইরে চলো আম্মু। ফাহমিদা মেয়ের দিকে গভীর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোর জীবনে কি কেউ আছে চৈত্র? কাউকে পছন্দ করিস? কয়েক মুহূর্তের জন্য হৃদযন্ত্রের ক্রিয়া থমকে গেল চৈত্রিকার। পরক্ষণেই সংকোচন প্রসারণ হতে লাগলো দ্রুত গতিতে। পছন্দ পছন্দ নয়, বরঞ্চ সবটুকু ভালোবাসা নিজের দখলে নিয়েছে সাফারাত অজান্তেই। চৈত্রিকার নিকট সাফারাত এখন শুধুই রাতের আকাশের চাঁদের মতো, যা ধরা ছোঁয়ার বাইরে। চোখ দুটো বুজে নিল চৈত্রিকা। তটস্থ কণ্ঠে আওড়ালো একটা মিথ্যে কথা। না আম্মু। সোফার এক কোণে শ্যামলা বর্ণের একটা ছেলে বসে আছে, মাথার চুলগুলো ছোট ছোট। চৈত্রিকা সবাইকে সালাম দিয়ে আর চোখে ছেলেটার দিকে তাকালো। চোখে চোখ পড়ে গেল দুজনের। চৈত্রিকা দ্রুত চোখ সরিয়ে আনলো। তাহাপের বাবা বিলম্ব না করে বলে উঠলেন, যেহেতু চৈত্রিকা বিয়েতে রাজি, আমরা আর দেরি করবো না ভাবি। আজকেই ওকে আংটি পরিয়ে যাব, আর পরের মাস তাহাব ছুটি পেলে তখন শুভ কাজটা সেরে ফেলবো। তাহাব, আংটিটা পরিয়ে দাও চিত্রকার আঙ্গুলে। চৈত্রিকার হাত মুঠো করে রেখেছে, সাহস পাচ্ছে না বাড়িয়ে দেবার। লজ্জা পাচ্ছে ভেবে ফাহমিদা আস্তে করে বললেন, হাতটা বাড়া। ধীর গতিতে হাতটা এগিয়ে দিল চৈত্রিকা তাহাপের দিকে। তাহাপ স্মিত হাসল, আলতো করে হাতটা স্পর্শ করল, আঁকড়ে ধরে আংটিটা পরিয়ে দেয় আঙুলে। নিঃসংকোচে বলে উঠল, আন্টি, আপনাদের আপত্তি না থাকলে আমি চৈত্রের সাথে কিছু কথা বলতে চাই। চৈত্র, তাহাফকে নিয়ে যা। এখানে তো আমরা কথা বলছি, মিমের ঘরে নয়, তোর ঘরে নিয়ে যা। কিছু না বলে উঠে দাঁড়ালো চৈত্রিকা। তাহাপও উঠে দাঁড়ালো, পিছু পিছু রুমে এলো। দূরে হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা চৈত্রিকার দিকে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাকে আগের চেয়ে বেশি সুন্দর লাগছে চৈত্র। কেন করছেন এসব? ক্রুদ্ধ চোখে তাকিয়ে কাট কাট গলায় প্রশ্ন করে চৈত্রিকা। তাহা পেতে আরও খুশি হয় যেন। উত্তরে সহজ সরল ভাষায় বলল, ভালোবাসি। ভালোবাসার কারণটা কি বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য যথেষ্ট নয় চৈত্র? আমি তো আপনাকে ভালোবাসি না তাহাব ভাই, একদমই বাসি না। 1 বছর আগেও আপনি যখন আমাকে বলেছিলেন ভালোবাসেন, তখন তো আমি সরাসরি না করে দিয়েছি। তারপরেও এসবের কোনো মানে হয় না। তাহাব চৈত্রিকার কাছাকাছি এসে দাঁড়ালো, খুব কাছাকাছি। হকচকিয়ে 2 পা পিছিয়ে গেল চৈত্রিকা। হাতে টান অনুভব করল, শক্ত করে হাতের মুঠোয় চেপে ধরেছে তাহাব। তাহাবের স্পর্শে চৈত্রিকা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছে না। ঘৃণায় ভরে যাচ্ছে মন। হাত ছাড়ানোর প্রয়াস করতেই তাহাব গভীর ও গাঢ় করেই বাঁধন। হাতের আংটিটাকে লক্ষ্য করে বলল, তুমি আজ থেকে আমার চৈত্র। এই আংটিটা তারই সাক্ষী। একটা আংটি দ্বারা আমি আপনার হয়ে যাব না তাহাব ভাই। আমার মন যেদিন চাইবে সেই দিনই আমি আপনার হব সম্পূর্ণরূপে। কিন্তু আমার মন কখনোই চাইবে না। মায়ের খুশির জন্য রাজি হলেও আপনাকে আমার হাত ধরার অধিকার অথবা অনুমতি কোনোটাই আমি দেইনি। তাহাবকে তিক্ত কথাগুলো শুনিয়ে হাতটা ছাড়িয়ে আনলো চৈত্রিকা। মেয়েটার এমন ব্যবহারে তাহাব রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। দাঁতের দাঁত চেপে বলল, বউকে স্পর্শ করতে স্বামীর অনুমতির প্রয়োজন নেই। বর্তমানে তুমি আমার বাধ্যতা। কয়েকদিন বাদে বউ হবে, তখন তোমার এসব বলার মুখ আমি রাখবো না। মাইন্ডেড। চৈত্রিকা দমে যায়নি তাহাবের রূঢ় আচরণে। তাহাবকে তার একটুও সহ্য হচ্ছে না, একটুও না। মৃদু চিৎকার করে সে বলে উঠল, বেরিয়ে যান আমার রুম থেকে, এক্ষুনি বেরিয়ে যান। তাহাবের চোখ লাল হয়ে এলো। ঠাটিয়ে চড় মারতে ইচ্ছা করছে তার সামনে দাঁড়ানো মেয়েটাকে। হাত দুটো মুঠো করে চলে যেতে নিয়েও থেমে গেল। নজর আটকালো ফুলদানিতে, যেখানে কতগুলো শুকনো জারবেরা পড়ে আছে স্থির। বাঁকা হাসলো তাহাব, ঘাড় ফিরিয়ে বলল, তোমার কি জারবেরা পছন্দ চৈত্র? চৈত্রিকা কটমট চোখে চেয়ে উত্তর দিল, না। আমার পছন্দ, ভীষণ পছন্দ। কথাটা শেষ করে দ্রুত গতিতে প্রস্থান করে তাহাব। চৈত্রিকা বাকরুদ্ধ। নির্নিমেষ দৃষ্টি মেঝেতে রেখে মিনমিন স্বরে বলে উঠল, আমি মনে প্রাণে দোয়া করি
আপনি যেন সেই মানুষটা না হন। শুকনোই জারবেরার মালিকটা ভিন্ন হোক, তবুও আপনি নন। ক্লান্ত দুপুর, মাথার উপর কাঠ ফাটা রোদ নিয়ে মিম হেলে দুলে হেঁটে চলেছে কলেজের জন্য। নির্ধারিত সাদা ইউনিফর্মটা ঘামে ভিজে লেপ্টে আছে দেহে, কপালে বিন্দু বিন্দু ঘাম। বড্ড অস্বস্তি ঘিরে ধরেছে তাকে। হাঁটছে আর কিছু সময় পর পর টিস্যু দিয়ে ব্যস্ত হাতে ঘাম মুছে চলেছে। কিছু দূর হতে একটা ভারী কণ্ঠ শোনা গেল। এই মেয়ে, পা দুটো থেমে গেল মিমের, কিন্তু পিছনে তাকালো না। আশেপাশে চোখ বুলিয়ে দেখে রাস্তায় অনেক মানুষের চলাচল। এই মেয়ে বলে কে ডাকলো বা কাকে সম্বোধন করলো কিছুই বুঝতে পারছে না। তাই না দাঁড়িয়ে থেকে পুনরায় হাঁটতে শুরু করে। নয়তো রোদে পুড়ে শুটকি হতে সময় নেবে না সমস্ত শরীর। পূর্বের ন্যায় আবারও কানে ভেসে আসে, এই মেয়ে। তবে এবারের ডাকটা আগের থেকে জোরে ছিল, কণ্ঠে ছিল তেজ। মিম পিছনে ফিরে তাকালো, দেখল দিহান গাড়ির পাশে দাঁড়িয়ে অনবরত ডেকে যাচ্ছে এই মেয়ে বলে। ঠোঁটে স্মিত হাসি। দিহান যে তাকে এমন করে ডাকছে তাতে কোনো সন্দেহ নেই। দিহান এগিয়ে আসছে না, অলসের মতো দাঁড়িয়ে আছে চেয়ে। বাধ্য হয়ে মিম হেঁটে এলো কিছুটা কাছাকাছি। অবিশ্রান্ত নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এভাবে ছাগলের মতো ম্যা ম্যা করতেছেন কেন? দিহান ভ্রু কুচকে তাকালো, কপট রাগ দেখিয়ে বলল, কি আমি ছাগলের মতো ডাকি? অবশ্যই, ছাগলের ডাকও আপনার ডাক থেকে সুন্দর। যত বড় মুখ নেই তত বড় কথা, দেখতে পিচ্ছি অথচ বেয়াদবিতে সেরা। মনে চেপে রাখা তরবর করে বেড়ে উঠল মিমের। চোখ রাঙিয়ে বলল, আমি বেয়াদব আর আপনি ভালো? আপনার মা ভালো তাই না? ভালো মানুষ যে অন্যদের আঘাত করে কথা বলেন তা তো জানতাম না। আর আমি পিচ্ছি অথবা এই মেয়ে না, আমার নাম মিম, কল মি মিম। মিমের কথার ধাঁচে যে তীব্র রাগ সেদিনের জন্য, তার মায়ের চৈত্রিকাকে অপমান করার জন্য, তা অনায়াসে ধরে ফেলে দিহান। মুখে হাসি ফুটিয়ে বলল, তোমার নাম তো মিম ডিম, রাইট? ডিম? হু ইজ ডিম? আপনাদের বাসায় ডিমের অভাব পড়ছে? রাস্তাঘাটে ডিম খুঁজতে বের হয়েছেন, তাই তো আমার নাম কে ডিমের সাথে গুলিয়ে ফেলছেন। এটা শহর, গ্রাম নয় যে পুকুর পাড়ে অথবা ঝোপঝাড়ে হাঁস মুরগি ডিম পারবে। মিমের রোষপূর্ণ কণ্ঠের উপহাসে দিহান মনে মনে বলল, ধানি লঙ্কা, আমুর এই মেয়েকে পছন্দ করতে হলো জীবন ছাড়খাড়া করে দেবে একদম। মিম দিহানের কোনো রূপ প্রতিক্রিয়া দেখতে না পেয়ে তেতে উঠল, বলল, কিসের জন্য ডেকেছেন? আবার এই রোদে দাঁড় করিয়ে রেখে মাথা গরম করে দিচ্ছেন। অসহ্য আপনি। অসহ্যকেই সহ্য করতে হবে তোমার। কি? কিছু না, গাড়িতে ওঠো, বাসায় পৌঁছে দেবো। নো নিড, আমার দুটো পা আছে। দুটো পা আছে তো আমিও দেখতে পাচ্ছি, আমারও দুটো হাত আছে। যেতে না চাইলে টেনে হিস্ট্রে গাড়িতে ওঠাবো, নয়তো কোলে তুলে। দিহানের কথা কর্ণপাত হতেই মিমের চক্ষুজোড়া বড় বড় হয়ে গেল, মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। নাক ফুলিয়ে বলল, অসভ্য লোক। আইনো, চলো এখন, নয়তো রোদে কালো হয়ে যাবে, পরে তো কালো বলে রিজেক্ট করে দেবা। দিহানের অকপটে স্বগতোক্তিতে মিমের রাগের মাত্রা বেড়ে দ্বিগুণ। এই সুদর্শন ছেলেটাকে তার একটুও ভালো লাগে না, দেখলেই মস্তিষ্কে রাগ চাপে। দিহানকে সম্পূর্ণ অগ্রাহ্য করে হাঁটতে শুরু করলো। দিহান উঁচু আওয়াজে বলে উঠল, থামা বলছি, কিছু রাস্তা গিয়ে তো বেহুশ হয়ে যাবে। শরীরে যা অবস্থা, মনে হয় না খাবার খাও, পরে কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তাই ভালো ভালোই বলছি, ফিরে এসো, গাড়িতে বসো। সবে তো কলেজ থেকে বের হলে, আরও 1 ঘন্টার রাস্তা তোমার বাসায় যেতে, নয়তো কোলে নেওয়ার জন্য আমি একদম প্রস্তুত। মিম পা দুটো থামিয়ে দিয়ে বলল, ভালো হয়ে যান, এতে রাস্তাঘাটে জুতা পেটা খাওয়া হাত থেকে বেঁচে যাবেন। কেউ জিজ্ঞেস করলো বলবো পিচ্চিটা আমার বউ হতে চায়, জোর করে আমায় কোলে উঠেছে, তখন লোকে জুতো ফেটা নয়, বরং লাজুক লাজুক হাসি হাসবে। মিথ্যে মিথ্যে অপবাদ শুনে হতবুদ্ধি মিম। শরীরটা বড্ড ক্লান্তিতে ভরপুর, মাথা ব্যথা করছে। গাড়ি করে যাওয়ার জন্য চৈত্রিকা ভাড়া দিয়েছিল, কিন্তু সেই টাকা বাঁচিয়ে হেঁটে বাসায় যায় আজকাল মিম। সে চায় না আরামে আয়েসে বোনের অক্লান্ত পরিশ্রমের টাকা নষ্ট হোক। মন তো বলছে ধিয়ানের কাছ থেকে লিফট নিয়ে নিতে,
কিন্তু রাগটা যে কমছে না। দিহান বড় বড় পা ফেলে কাছে এলো, গলার স্বর নরম করে বলল, চলো তর্ক অন্যদিন করো, আজ তোমাকে অসুস্থ দেখাচ্ছে। সত্যি শরীরটা খারাপ লাগছে। কথা না বাড়িয়ে মিম গাড়িতে গিয়ে বসলো। দিহান যে কেন তাকে দিহানকে কেন যে ভালো মনে হলো এক মুহূর্তের জন্য। পর মুহূর্তেই ওর মায়ের কথা মনে বিষ ঢেলে দিল। মিমের কাছে দিহান অপছন্দের মানুষ, কেবলই তার মায়ের চৈত্রিকাকে কষ্ট দেওয়ার অপরাধে। ড্রাইভিং সিটে বসে দিহান একটা পানির বোতল এগিয়ে দেয়। মিম এক পলক তাকিয়ে বিনা বাক্যে বোতলটা হাতে নিয়ে নিল, কয়েক ঢোক পান করে রেখে দিল গাড়িতে। কিছু একটা ভেবে প্রশ্ন ছুড়ল দিহানের দিকে। আপনি তো মনে হচ্ছে সামনে কোথাও যাচ্ছেন, আবার আমার জন্য উল্টো যাচ্ছেন কেন? অফিসে যাচ্ছিলাম, কলেজ গেটের দিকে নজর পড়তে দেখলাম তুমি হেঁটে যাচ্ছ। কিছুটা শিক মনে হচ্ছিল, ভাবলাম বাসায় পৌঁছতেই। মিম আর কোনো কথা বলল না, চুপ করে মাথা হেলিয়ে দিল সিটে। দৃষ্টি বাহিরের দিকে। ইট পাথর কোলাহলের ভিড় চারপাশে, সবুজ গাছপালার দুস্থিতি পড়েছে যেন, মাঝে মাঝে এক দুটো দেখা যায়। মিমের ভালো লাগে না এই শহর, এই শহরের এত কোলাহল। চৈত্রিকা গেটের কাছে দাঁড়িয়ে আছে বিষণ্ণ মন নিয়ে, ভেতর জুড়ে প্রলয় হচ্ছে, শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে খুব। বাবা মার মুখের দিকে চেয়ে বুকে পাথর তো চেপেছে, কিন্তু এখন কোনো রকমেই শান্তি পাচ্ছে না। শেষ কবে শান্তি অনুভব করেছিল মনে আছে চৈত্রিকার? ওই গভীর রাতে রিকশায় পাশাপাশি বসে সাফারাতের সাথে কাটানো সময়টা ছিল সুখের, শান্তির। চৈত্রিকা বাড়িওয়ালার জন্য অপেক্ষা করছিল এতক্ষণ গেটের কাছে। তিনি রেগুলার একবার আসেন এই বাড়িতে, একটু আগেও এসেছিলেন। চৈত্রিকা ভেবেছিল আজ হয়তো ওদের বাসা থেকে তাড়িয়ে দেওয়া হবে, কিন্তু তার চিন্তা নিঃশেষ করে দিয়ে বাড়ির মালিক জানান তার যখন মন চায় ভাড়া দিলে হবে। স্তব্ধ হয়ে যায় চৈত্রিকা এই কথা শুনে। যাই হোক, গতকাল অবধি থ্রেট দিয়েছে, ভাড়া না পেলে ধাক্কা দিয়ে বের করে দেবে। সেই লোকই যখন বলছে ইচ্ছে হলেই দিলেই হবে, কথাটা ঠিক হজম করতে পারেনি চৈত্রিকা। কিছু জিজ্ঞেস করার আগে বাড়িওয়ালা তাড়া দেখিয়ে প্রস্থান করে। তখন থেকেই ঠায় দাঁড়িয়ে আছে সে। টিউশনির সময়ও হয়ে এসেছে। গেটের সামনে একটা গাড়ি থামতেই ভ্রু কুঁচকে তাকালো। দরজা খুলে বেরিয়ে এলো মিম। তা দেখে চৈত্রিকার অবাকতা যেন আকাশচুম্বী। অপর পাশ হতে দিহানও বেরিয়ে এসেছে। আচমকা বোনকে দেখে মিম অপ্রস্তুত হয়ে পড়ে। ভাব ঠিক চুরি করে ধরা পড়ে যাওয়ার অবস্থা। চৈত্রিকা স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, দিহান ভাইয়ার সাথে আসলি যে, তোকে অসুস্থ মনে হচ্ছে? তার জন্যই তো তোমার বোনকে জোর করে নিয়ে এলাম, আমার গাড়ি করে আসতে রাজি হচ্ছিল না। সহজ গলায় বলল দিহান। চৈত্রিকা ঠোঁট ছড়িয়ে প্রত্যুত্তর করে, ধন্যবাদ ভাইয়া, মিম বাসায় যা। মিম মাথা দুলিয়ে চলে গেল। দিহান সেদিক থেকে নজর সরিয়ে চৈত্রিকার দিকে চেয়ে বলল, স্যার, চৈত্রিকা, আমার মায়ের ব্যবহারের জন্য দুঃখিত আমি। চৈত্রিকা অস্বস্তিতে পড়ে গেল তৎক্ষণাৎ। দিহান চট করে এমন বলে বসবে ভাবেনি সে। তড়িঘড়ি করে বলে উঠল, সরি বলার প্রয়োজন নেই, আমার আন্টির প্রতি কোনো রাগ নেই। এতটুকু বলে ক্ষীণ শ্বাস ফেলল। থেমে থেমে দ্বিধান্বিত চাহনি দিয়ে বলল, সাফারাত সন্ধ্যায় বাসায় থাকে ভাইয়া? থাকে, তোমার জন্য 24 ঘন্টায় ফ্রি। জি। কিছু না, চলে যেও, আসি আমি। কথাটা বলে দিহান গাড়িতে উঠে পড়ল। চৈত্রিকা ডুবে গেল ভাবনায়। সাফারাতের বাসায় দ্বিতীয়বার পা রাখবে কি না তা ভেবে। একটা মেয়ে দাঁড়িয়ে আছে গেটের কাছে। দারোয়ান তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। সন্ধেবেলার আবছা রক্তিম আলোয় পিছন দিকটা অস্পষ্ট। চৈত্রিকা থম মেরে রইল। মেয়েটাকে ঢুকতে দিচ্ছে না, তাকে দেবে তো, নাকি আবার অপমান করবে? কাছাকাছি যেতেই দেখতে পেল মেয়েটা দারোয়ানকে থ্রেট দিচ্ছে, চাকরি খেয়ে দেবে বলে রাগ দেখাচ্ছে, কণ্ঠে তেজ অহংকার। দারোয়ান বলছে, সাফারাত স্যার আপনারে ঢুকতে দিতে নিষেধ করছে ম্যাম, আপনি চইলা যান। মেয়েটা তেড়ামি করে পাল্টা বলে উঠল, আমার মামার বাড়ি, আমাকে ঢুকতে দিবি না? দেখে নিব তোদের, সাফারাত নিজেই আমাকে নিবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। মেয়েটা সাপের মতো ফুলতে ফুলতে গাড়িতে উঠে চলে গেল। এবার চেহারাটা স্পষ্ট দেখতে পেল চৈত্রিকা।
এটা তো তাকে থাপ্পড় দেওয়ার সেই মেয়েটা। এই বাড়ির সদস্যই তো মনে হয়েছিল, কিন্তু তাকে ঢুকতে দিতে নিষেধ কেন করলো সাফারাত? অবাক ব্যাপার। চৈত্রিকা মাথা না ঘামিয়ে গেটের কাছে যেতেই দারোয়ান গেট খুলে দিল। জিজ্ঞাসা অব্দি করল না কিছু। এটাই চৈত্রিকাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। চমকপ্রদ দৃষ্টিতে গুটি গুটি পায়ে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে সে। হঠাৎ একটা গম্ভীর স্বর কর্ণগোচর হতেই মৃদু কেঁপে উঠল পুরো দেহ। ভেতরে ঢুকে সোজা সিঁড়ি বেয়ে বাম দিকের প্যাসেজ ওয়ে ধরে কর্নারের রুমে চলে আসবেন। আপনাকে কেউ আটকাবে না। চৈত্রিকা চোখ তুলে তাকালো উপরের দিকে। সাফারাত বারান্দায় দাঁড়িয়ে আছে, কানে মোবাইল। বুঝতে পারছে না তাকে বলল নাকি অন্য কাউকে। সাফারাত যেন তার দ্বিধান্বিত চাহনি বুঝে গেল। কান থেকে মোবাইল সরিয়ে চৈত্রিকার উদ্দেশ্যে বলল, আপনাকেই বলছি চৈত্র। ড্রয়িং রুমে কয়েকজন সার্ভেন্ট উপস্থিত। তারা সকলে যার যার কাজে মগ্ন। চৈত্রিকা পুরো বাড়ি জুড়ে এত নীরবতা দেখে প্রচণ্ড অবাক, নিস্তব্ধ। ধীর পায়ে ভীত সন্ত্রস্ত মন নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। অতঃপর চারপাশে চোখ বুলিয়ে বাম দিকের প্যাসেজ ওয়ে ধরে সাফারাতের রুমের সামনে এসে দাঁড়ালো। অজানা কারণেই বুকটা ক্ষীণ ক্ষীণ কাঁপছে তার। পা দুটো ভেঙে আসছে, কঠিন হয়ে পড়ছে দাঁড়িয়ে থাকা। দরজা হালকা ভেজানো। নক করবে নাকি সরাসরি ঢুকে যাবে, কিছুই তার মাথায় ঢুকছে না। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মন। সংকোচ বোধ কাজ করছে ভিতরে ভিতরে। শুষ্ক দুটো ঠোঁট ভিজিয়ে উঠে নক করার জন্য উদ্যত হওয়া মাত্র দরজা খুলে গেল। তাল হারিয়ে হাত গিয়ে ঠেকে কারো বুকে। নিমেষেই নিঃশ্বাস আটকে যাওয়ার মতন উপক্রম চৈত্রিকার। নির্নিমেষ চেয়ে থাকলো নিজের হাতের দিকে, যা এই মুহূর্তে কারো বুকে অবস্থান করছে। লজ্জায় রাঙা হয়ে উঠেছে কপল। গরম নিঃশ্বাস তার সারা মুখশ্রীতে আছড়ে পড়েছে। বুকের দ্রিম দ্রিম শব্দ বেড়ে চলেছে ক্ষণে ক্ষণে। সম্মুখে দাঁড়ানো ব্যক্তির কর্ণকুহরেও হয়তো পৌঁছে যাচ্ছে শব্দগুচ্ছ। ঝটপট হাতটা সরিয়ে আনলো চৈত্রিকা। মাথা না তুলেই বলল জড়িয়ে যাওয়া কণ্ঠে, সরি, আসলে আমি বুঝতে পারিনি আপনি হুট করে এসে দরজা মেলে দিবেন। সাফারাতের অভিব্যক্তি এত সময় অবধি স্বাভাবিক থাকলেও এখন বিরক্তি জেগে ধরেছে। নত মস্তকে থাকা চৈত্রিকার দিকে চেয়ে কণ্ঠে গভীরতা এঁটে বলল, মাথা উঠান তো। জি। মাথা উঠান, আমার দিকে তাকাবেন, চোখ সরাবেন না একদম। ভরকে গেল চৈত্রিকা। মাথা উঠিয়ে সাফারাতের দিকে তাকালো, কিন্তু চোখে চোখ রাখতে পারছে না। দৃষ্টি বারংবার এলোমেলো অবিন্যস্ত হয়ে পড়ছে। গলা শুকিয়ে আসছে ক্রমেই। সাফারাত চৈত্রিকার হাত টেনে ধরল। বড় বড় নেত্রে তাক কালো চৈত্রিকা, কিন্তু তোয়াক্কা করেনি সাফারাত সেই দৃষ্টি। টেনে রুমে নিয়ে এলো চৈত্রিকাকে। একটা চেয়ারে বসিয়ে দিল। দুই দিকের হাতলের উপর দুই হাত রেখে ঝুঁকে পড়ে চৈত্রিকার কাছাকাছি, অতিশয় নিকটস্থে। হৃদযন্ত্রের ক্রিয়া থেমে গেল চৈত্রিকার ক্ষণিকের জন্য। শ্বাস ভারী হয়ে আসছে ক্রমশ। অধর যুগল কাঁপছে তীর তীর করে। সাফারাত না চাইতেও দৃষ্টি আটকে গেল কম্পমান গোলাপি ঠোঁটজোড়ায়। কি এক নিদারুণ যন্ত্রণায়, মাদকতায় বদ্ধ হতে শুরু করে মন। দৃষ্টি সরিয়ে অন্যদিকে মেলে ধরল। পরক্ষণেই চৈত্রিকার মুখের দিকে চেয়ে বলে উঠল, আমি কি আপনার প্রেমিক চৈত্র? সাফারাতের প্রশ্নে চৈত্রিকার বুকটা ধুক করে উঠল। মন বলল, প্রেমিক হলেও পারতেন। সাফারাত হঠাৎ এমন প্রশ্ন কেন করল চৈত্রিকা ঠাওর করতে পারছে না। মাথা না নাড়িয়ে বোঝালো। সাথে সাথেই কর্ণে প্রবেশ করলো সাফারাতের গাঢ় মাদকতাময় স্বর। তাহলে এত সংকোচ কেন আমার সাথে? মানুষ তো প্রেমিকের সাথেও ঝড়তে সংকোচ অনুভব করে না। আমি তো আপনার বেস্ট ফ্রেন্ড, তবে আমার সাথে ইজি হতে পারছেন না কেন? আমাকে আবার প্রেমিকের নজরে দেখছেন না তো? সাফারাতের নিরলস কথায় চৈত্রিকার অভ্যন্তরে প্রকাণ্ড ঝড় বয়ে যাচ্ছে। চেহারায় অস্থিরতা লুকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করে বলল, আপনাকে প্রেমিক প্রেমিক নজরে দেখতে যাব কেন? আমার কি এতই দুর্দিন এসেছে? নিমেষেই সাফারাত আরেকটু ঝুঁকে গেল। দুজনের ওষ্ঠ প্রায় ছুঁই ছুঁই। চৈত্রিকার চুল ফ্যানের বাতাসে উড়ে এসে সাফারাতের মুখে পড়ছে। প্রগাঢ় দৃষ্টিতে তাকালো সাফারাত। এক ভ্রু উঁচিয়ে বলল, তাহলে কাকে দেখবেন? নিজের বরকে দেখব। বিয়ের পর বর তো আমার প্রেমিকই হবে। সাফারাত চৈত্রিকার কাছ থেকে সরে গেল।
সোজা হেঁটে গিয়ে দরজার কাছে পড়ে থাকা ব্যাগটা হাতে তুলে নিয়ে রুমে এলো। চৈত্রিকা ঘাবড়ে গিয়ে ব্যাগটা হাত থেকে ফেলে দিয়েছিল। এতে জ্যাকেট দুটো। চৈত্রিকা সেদিকে অপলক তাকিয়ে থেকে বলল, আপনার জ্বর সেরেছে? কাছে আসুন। সাফারাতের দৈবাত আদেশমূলক বাক্যে বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করল চৈত্রিকা। আমতা আমতা করে বলে উঠল, মানে? আসলেই বুঝবেন। চৈত্রিকার সব কিছু কেমন এলোমেলো লাগছে। বক্ষস্থল কেঁপে কেঁপে উঠছে। শীতল স্রোত বয়ে যাচ্ছে হৃৎপিণ্ডে। টলমলে পায়ে সাফারাতের কাছাকাছি এসে দাঁড়ালো। নিমেষে একটু ঝুঁকল সাফারাত। কপাল বাড়িয়ে দিয়ে ভরাট কণ্ঠে আওড়ালো, নিজে চেক করে নিন। নিজের কাপা কাপা হাত নিয়ে সাফারাতের কপালে ঠেকালো চৈত্রিকা। মুহূর্তেই শরীরে ঝংকার অনুভব করে। হাত নামিয়ে নিম্নস্বরে বলে, জ্বর নেই? সাফারাত দুর্বোধ্য হাসল। হাস্যরসাত্মক কণ্ঠে বলে উঠল, পাক্কা একটা দিন পর আপনার ইচ্ছা হলো জ্বরের কথা জানতে। আপনার কাছে আমার নাম্বার ছিল, চাইলেই একটা কল দিয়ে খোঁজ নিতে পারতেন। কল না হোক অ্যাটলিস্ট একটা মিসড কল দিতেন, আমি ব্যাক করতাম। আমি ঠিক আগের মতোই রয়ে গেলাম চৈত্র। আজও আমি আপনার জীবনের অবহেলিত অংশেই বিরাজমান। সাফারাতের রহস্যময় কথার মানে বুঝতে অক্ষম চৈত্রিকা। অবহেলিত কেন বলল? সাফারাত তো তার জীবনের সবটুকু অংশ জুড়ে বসবাস করছে বছরের পর বছর। নিজের অনুভূতি ব্যক্ত না করতে পারার কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছে চৈত্রিকাকে। প্রতিনিয়ত ইচ্ছে হয় সামনে দাঁড়ানো মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়তে, অশ্রুসিক্ত কণ্ঠে বলতে, ভালোবাসি আপনাকে সাফারাত। কিন্তু তা যে অসম্ভব। ভিতরকার সত্যার কাছে হেরে যায় বারবার। অব্যক্ত হয় অনুভূতি। চৈত্রিকার এই মুহূর্তে নির্মলেন্দুগুণের একটা কবিতার কথা মনে পড়ে গেল। রাত্রিভোর স্বপ্ন দেখে ভোর সকালে ক্লান্ত, যাকে নিয়ে স্বপ্ন দেখা সে যদি জানতো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চৈত্রিকা একটু পিছিয়ে গিয়ে বলল, কি বলছেন আপনি সাফারাত? এক কাপ চা বানিয়ে খাওয়ান। আপনার হাতের চাটা ভীষণ ভালো, সুখ সুখ অনুভূতি দেয়। সাফারাতের নির্লিপ্ত ভঙ্গিমায় নির্বাক চৈত্রিকা। সাফারাতকে তার চাখোর মনে হচ্ছে। ছোট্ট করে প্রশ্ন করে, আমি আপনার বাসায় চা বানাবো? অভ্যেস করে নিন। প্রত্যুত্তরে চৈত্রিকার চেহারায় এক রাশ বিস্ময় ফুটে উঠল। অস্ফুট স্বরে প্রশ্ন করল, কি? তারা না থাকলে এক কাপ করে দিন না প্লিজ, পারলে 2 কাপ। মাথাটা ধরেছে খুব। বাসা কেউ নেই, লজ্জা পাবে না। দাদিও কাজিন সিলেট গিয়েছে গ্রামের বাড়িতে, চাচা চাচি পুলিশ স্টেশন। আর দিতে নেই তো। পুলিশ স্টেশনে কেন? চাচা তো ভাই জেলে বেড়াতে গিয়েছে তাই। চৈত্রিকার ঠোঁট দুটো আলগা হয়ে গেল আপনা আপনি। জেলখানায় বেড়াতে গিয়েছে? সিরিয়াসলি? সাফারাতের কথার ধাঁচ চৈত্রিকার দ্বারা বোঝা সম্ভব নয়। আবার কেমন অর্ডার দিচ্ছে চায়ের জন্য। মনে হচ্ছে যেন তার বিয়ে করা বউ। আকাশ পাতাল ভাবতে ভাবতে চৈত্রিকা কিচেন রুমে এলো। অনেক বড় একটা কিচেন রুম। কোথায় কি রাখা কিছুই তো জানে না চৈত্রিকা। চারিদিকে চোখ বুলাতেই কোথা থেকে একটা মেয়ে এসে হুট করে উপস্থিত হলো। বয়স 16 কিংবা 17 হবে। মেয়েটা আর দৃষ্টিতে এদিক সেদিক তাকালো। অবাক স্বরে প্রশ্ন করে, আপনি কি এই বাড়িতে নতুন চাকরি নিয়েছেন আপা? আমার নাম মিনা, দাদির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখন দাদি নাই, তাই আজাইরা আছি। আহেন, আপনারে সব দেখাই দিই। চৈত্রিকা কিছু বলতে গিয়েও থেমে গেল। নম্র স্বরে বলে উঠল, দেখিয়ে দাও। মিনা এক এক করে সব কিছু বের করে দিল চা বানানোর জন্য। চৈত্রিকা চায়ের পানি বসিয়ে ভাবনায় পড়ে গেল। সাফারাত সবার কথা বলল, কিন্তু তার মা বাবার কথা তো বলেনি। তারা কোথায়? সাফারাত তো বলেছিল তার মায়ের সাথে দেখা করাবে। কই, এত বছর পর তার বাবা মায়ের ব্যাপারটা একবারও তো উচ্চারণ করলো না। পাশে দাঁড়ানো মিনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা, সাফারাতের বাবা মা কোথায়? এবারে কাউকে দেখছি না যে। সঙ্গে সঙ্গে মিনা ভয়ার্ত চোখে চাইল। ফিসফিস করে বলল, আপা, ভুলেও স্যারের বাপের নাম লইয়েন না। স্যার শুনলে ছাড়বো না আপনারে। ওই লোকের কথা শুনলে স্যারের মাথায় রক্ত চাপে। চৈত্রিকা ভুরু যুগল কুঞ্চিত করল। হতভম্ব কণ্ঠে বলে উঠল, কেন? স্যার কইছে ওই বেটা নাকি স্যারের মার খুনি। আমার আম্মা এই বাড়িতে কাজ করতো।
আমার কাছ থেকেই শুনছি স্যার বহুত কষ্ট পাইছে, মার লাশটাও দেখবার পারে নাই। আর এই বাড়িতে কত দিয়ে অসভ্য বাস করে আপা, এডি স্যারে একা পাইয়া আঘাত করছে। স্যারের মা পথিয়া ছিল মরার সময়। কারো পায়ের শব্দে চুপ মেরে গেল মিনা। কথাগুলো ভেতরে চেপে নিল, গলা দিয়ে আর একটা শব্দও বের করলো না। চৈত্রিকার মস্তিষ্কে শুধু এটাই ঘুরছে, সাফারাতের মা মারা গেছে। চৈত্রিকা তার মাকে কখনো না দেখলেও এটা জানতো সাফারাত ঠিক কতটা ভালোবাসতো মাকে। কষ্টে ছেয়ে যেতে শুরু করে চৈত্রিকার অন্তর মন। গম্ভীর একটা স্বর শোনা গেল তৎক্ষণাৎ। চা বানাতে বানাতে ক্লান্ত হয়ে পড়েছেন চৈত্র? চৈত্রিকা অপ্রস্তুত হয়ে পড়ল, সেই সাথে মিনা। দরজায় দাঁড়িয়ে সাফারাত মিনা ও চৈত্রিকার ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে বলল, এনিথিং রং? মাথা নাড়িয়ে না করল চৈত্রিকা। সাফারাত স্বাভাবিক স্বরে মিনার উদ্দেশ্যে বলল, মিনা, ওর নাম চৈত্র, আমার কাছের মানুষ। সাফারাত কিছু বলার আগেই মিনা ফোড়ন কেটে বলে উঠল, আপা কি আমাগো ম্যাডাম? সাফারাতের সহজ সরল উত্তর। তোমাদের ম্যাডাম, তবে আপাতত আমার বেস্ট ফ্রেন্ড। চৈত্রিকার দিকে তাকিয়ে বলে উঠল, চা নিয়ে ড্রয়িং রুমে আসবেন চৈত্র। আপা স্যারে কিছু কইেন না, আমি যা যা আপনারে বলছি। আমি জানতাম না আপনি স্যারের বন্ধু। চৈত্রিকার মনে হাজারো প্রশ্নের উদয় হলেও মুখে হাসি ফুটিয়ে বলল, বলবো না। চা নিয়ে ড্রয়িং রুমে যেতেই থমকে গেল চৈত্রিকা। মিহিতা বসে আছে সোফায়। সাফারাত একটা ফাইল চেক করছে। এই ভর সন্ধ্যায় মিহিতা তাকে সাফারাতের বাড়িতে দেখলে সন্দেহ করবে, তাতে ভুল নেই কোনো। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন চৈত্র? এদিকে আসুন। পুরুষালী ভরাট গমগমে কণ্ঠে থতমত খেয়ে গেল চৈত্রিকা। নজরে পড়ে গেল মিহিতার। অবাক চোখে চেয়ে আছে মিহিতা চৈত্রিকার পানে। সে যেন কোনো স্বপ্ন দেখছে। গোধূলি এই লগ্নে চক্ষুদয় মেলে। বিস্ময়াবিষ্ট হয়ে উচ্চ আওয়াজে প্রশ্ন করে বসল, চৈত্রী, তুই এখানে? চৈত্রিকা অপ্রতিভা হয়ে পড়ল নিমেষে। গলা শুকিয়ে এলো। ধীর ভঙ্গিতে হেঁটে এসে চায়ের ট্রেটা টেবিলে রেখে সোফার এক কোণায় দাঁড়িয়ে রইল স্থির। মনে মনে গোছাতে শুরু করে ঠিক কী জবাব দিলে সমীচীন হবে। সাফারাত ফাইলটা চেক করে মিহিতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এভরিথিং ইজ রাইট মিস মিহিতা, আগামীকাল থেকে আমি অফিসে যাব। বাট স্যার, আপনি তো শিখ। সাফারাত আর চোখে চৈত্রের দিকে চাপা তাকালো। সোজা সাপটা বলল, সুস্থ হয়ে গিয়েছে। রোগকে গুরুত্ব দিলেই তার শরীরে বাসা বাঁধতে সময় নেয় না। মানসিক দুর্বলতা রোগের বৃদ্ধিতে সহায়তা করে। মানসিক ব্যথা সেরে গেছে। মন থেকে ভীষণ স্ট্রং ফিল করছি আজ। মিহিতা সৌজন্যমূলক হাসি হাসল। আবারও তীর রেখা নজরে চাইল চৈত্রিকার উপর। সাফারাত বড় সোফাটায় বসেছিল। এটাতে অনায়াসে আরও দুজন বসতে পারবে। অনেকখানি সরল সাফারাত। চৈত্রিকার মায়ায় ভরপুর চেহারায় স্থির চিত্তে চেয়ে বলল, এখানে বসুন চৈত্র, দাঁড়িয়েছেন কেন? হতভম্ব নির্বাক চৈত্রিকা। তার যে মিহিতাকে ভয় লাগছে এমন কিছুই না। তবে সেদিন রাগ দেখিয়ে বলেছিল জীবনেও এই বাড়িতে রান্নার জবটা করবে না সে। মিহিতা অনেক বুঝিয়েছিল, তবু শোনেনি সে। উল্টো সেদিন মিহিতা অনেকগুলো ফোন দিলেও ধরেনি। আহমেদ সাহেবের অ্যাক্সিডেন্টের পর কোনো কিছুরই খবর ছিল না। এখন যখন চৈত্রিকাকে মিহিতা এই বাড়িতে অবেলায় দেখতে পেল, নিশ্চয়ই মনে মনে ফুঁসছে। অত্যধিক লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে গেল চৈত্রিকা। ইতস্তত বোধ করে কোনো রকমে বসল। মিহিতা সরু দৃষ্টি নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে। চৈত্রিকার প্রতি সাফারাতের আচরণ দেখে তাজ্জব বনে গেল। ঠোঁট নাড়িয়ে পুনরায় প্রশ্ন করল, তুই এখানে কখন এলি চৈত্র? চৈত্রিকা মুখ ফুটে কিছু বলতে নেবে তার আগেই সাফারাত বলে উঠল, আপনি আসার কিছু সময় পূর্বে। সাফারাতের দায়সারা জবাবে চমকালো মিহিতা। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলল, আপনি কি আগে থেকে চৈত্রকে চিনেন স্যার? অনেক আগে থেকে চিনি, তখন হয়তো আপনি ওনাকে চিনতেন না। মিহিতার চক্ষুজোড়া বৃহৎ আকার ধারণ করল। চৈত্রিকার এই মুহূর্তে নিজের মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। এই মেয়ে যা, এখন থেকে বেরোলেই ঝাপটে ধরবে তাকে। সব কিছু না জেনে একদম ছাড়বে না। সাফারাত এক কাপ চা বাড়িয়ে দিল মিহিতার দিকে। বিনা সংকোচে মিহিতা চায়ের কাপ নিয়ে নিল।
আরেক কাপ চা চৈত্রিকার দিকে বাড়িয়ে দিতেই চৈত্রিকা ব্যগ্র কণ্ঠে বলে উঠল, আমি খাবো না, আমার একদমই ইচ্ছে নেই এখন চা খাওয়ার। চৈত্রিকার মুখ দেখে সত্যিই মনে হচ্ছে তার চা খাওয়ার কোনো ইচ্ছে নেই। তাই সাফারাত আর সাধল না। চৈত্রিকা হাত ঘড়িটার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। সন্ধে পেরিয়ে রাত হওয়ার অভিপ্রায়। এখন বাড়ি ফিরতে হবে তার, নয়তো ফাহমিদা চিন্তিত হয়ে পড়বেন। সাফারাতের দিকে বিচলিত নেত্রে তাকিয়ে বলল, আমার যেতে হবে। সাফারাত তীক্ষ্ণ নজরে তাকালো। তৎপর মোবাইলের স্ক্রিনে নজর রেখে নিরলস ভঙ্গিতে বলল, ঠিক আছে। মিহিতা সাথে সাথে বলে উঠল, আমিও চৈত্রের সাথে যাই স্যার। চৈত্রিকা ও মিহিতা দুজনেই উঠে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে যেতেই সাফারাতের গাম্ভীর্যের স্বর শোনা গেল। সেই কণ্ঠের ডাকে এলোমেলো হয়ে গেল চৈত্রিকার অভ্যন্তর। থমকে যায় 2 পা। চৈত্র। চৈত্রিকা পিছনে তাকিয়ে সাড়া দেয়। বলুন। সাফারাত সোফা সেরে উঠে দাঁড়ালো। মিহিতার দিকে সুস্থির দৃষ্টি ফেলল। তৎক্ষণাৎ মিহিকা ছোট্ট করে আওড়ালো, বাহিরে অপেক্ষা করছি চৈত্র। চৈত্রিকা রিনঝিনে কণ্ঠে প্রশ্ন ছড়ে সাফারাতের দিকে, কিছু বলবেন? আমি প্রতিদিন সুখ সুখ অনুভূতি পেতে চাই। চমৎকৃত স্থবির দৃষ্টি নিক্ষেপ করল চৈত্রিকা। কণ্ঠে এক রাস বিস্ময় নিয়ে বলল, মানে? আপনার হাতে চা দিয়ে প্রত্যেকটা সন্ধ্যার লালচে কমলা রূপ উপভোগ করতে চাই। আপনি কি আমার জন্য প্রতি সন্ধ্যাবেলায় 1 কাপ চা বানানোর দায়িত্ব নিতে পারবেন? চৈত্রিকার মস্তিষ্কের শিরা উপশিরায় তরঙ্গিত হতে লাগলো সাফারাতের কণ্ঠনালী হতে বেরিয়ে আসা প্রত্যেকটা শব্দ। সাফারাতের অনিমেষ মাদকতাময় নেত্র হৃদয় এই ভোর ও ভোর করে দিয়ে যাচ্ছে। কি নিঃসংকোচ আবেদন, অনুরোধ! চৈত্রিকা ফিরিয়ে দিতে পারল না এত সুন্দর আবেদনটুকু। অনুভূতির কাছে হেরে গিয়ে স্মিত হেসে সম্মতি দিয়ে দিল। আমি প্রতিদিন আপনার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করি। নতুন টিউশনটার জন্য এদিক দিয়ে যেতে হয়। আপনার প্রতিটা সন্ধে রাঙিয়ে তুলতে পারবো কিনা জানি না, তবে আপনাকে আমার হাতের 1 কাপ চা খাওয়াতে থেকে বঞ্চিত করব না। সাফারাত কড়া সুরে বলল। উপহাস করা হচ্ছে? চৈত্রিকা বিন্দু মাত্র ভয় অনুভব করল না তীক্ষ্ণ কণ্ঠে, বরং আলতো হেসে প্রত্যুত্তর করে, একদমই না। আসি এখন। আরেকটা কথা। সাফারাত প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো। চৈত্রিকা ঠোঁট প্রসারিত করল, বলল, আপনার রুমে দেখেছিলাম আমার একটা ছবি আছে। মানুষের অজান্তে তার উল্টাপাল্টা ছবি রাখা ঠিক নয়। আপনি তো সুন্দর করে দাঁড়িয়েছিলেন, অথচ আমি মাথা চুলকাচ্ছিলাম। মানুষ তো ভাববে আমি পেতনি, উকুন টোকাচ্ছিলাম মাথায়। চৈত্রিকার কথায় না চাইতেও সাফারাত মুচকি হেসে উঠল। প্রগাঢ় দৃষ্টিতে মগ্ন হয়ে তাকিয়ে রইল চৈত্রিকা সেই হাসিতে। হৃদয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে তার, রন্ধ্রে রন্ধ্রে ভালো লাগার সুখের শিহরণ। শিরায় শিরায় বাহিত রক্ত পর্যন্ত হিম হয়ে আসছে। ছবিটা ওদের কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের। পাশাপাশি দাঁড়িয়েছিল দুজনে। কে তুলেছে, কখন তুলেছে চৈত্রিকা জানে না, কিন্তু সে যখন সাফারাতের রুমে ছবিটা দেখেছিল, খুশিতে চোখের কোলে জল জমে গিয়েছে তার। দেরি হয়ে যাচ্ছে বিধায় চৈত্রিকা সাফারাতকে বিদায় জানিয়ে বেরিয়ে এলো। সাফারাতও এলো পিছু পিছু। ড্রাইভারকে বলল চৈত্রিকাদের পৌঁছে দিতে। অনেকবার নিষেধ করার দরুনও শোনেনি সাফারাত। মিহিতা নাকচ করেনি দেখে চৈত্রিকা রাজি হয়ে যায়। সাফারাত একপাশের ডোর খুলে চৈত্রিকাকে বসতে ইশারা করল। চৈত্রিকা নিঃসংশয়ে বসে পড়ে। মিহিতার ফোন আসায় সে 2 মিনিট অপেক্ষা করতে বলল। মিহিতার ফিয়ান্সে কল দিয়েছে। সাফারাত তখনও গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি অন্যদিকে। মিহিতাকে আসতে দেখে দরজা লাগাতে গিয়ে দেখে চৈত্রিকার ওড়নাটার নিচে পড়ে আছে অর্ধাংশ। সেটা তুলে দিয়ে কোলে রাখতেই চৈত্রিকা ভরকে গেল। অজানা কারণে বুঝে এলো চোখ দুটো। আখি পল্লব কাঁপছে ক্ষীণ। সাফারাতের নিঃশ্বাস তার চোখ মুখে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউয়ের ন্যায়। আকস্মিক গালে উষ্ণ পরশে এক নিদারুণ কম্পন ছড়িয়ে পড়ে সারা অঙ্গ প্রত্যঙ্গে। চৈত্রিকার অনুভূতিরা তখন উন্মাদ প্রায়। ধপ করে চক্ষু মেলে তাকালো, কেউ নেই। সবেমাত্র মিহিতা এসে পাশে বসেছে। সাফারাত ড্রাইভারের সাথে কথা বলছে। তাহলে এটা কি তার ভ্রম ছিল? চৈত্রিকার মনে হলো স্পর্শটা এখনও তার গালে লেগে আছে। অস্বস্তি লাগছে তার।
পুরো দেহ জমে যাচ্ছে বরফের মতো কঠিন রূপে। সাফারাত এত কাছে হওয়ায় হয়তো ভ্রম জেঁকে ধরেছিল। এটাই ধরে নিল চৈত্রিকা। সাফারাত ড্রাইভারের সাথে কথা বলে নিষ্পলক তাকিয়ে রইল কতক্ষণ, অতঃপর ভিতরে চলে গেল। চৈত্রিকা আখি যুগল নির্লিমিত করে ভাবতে শুরু করে। মাথায় বারংবার হানা দিচ্ছে মিনার বলা কথাগুলো। চৈত্রিকার মনে হচ্ছে সাফারাত ভালো নেই, একদমই ভালো নেই। অতীব পরিমাণে বিষাক্ত যন্ত্রণা জমিয়ে রেখেছে হৃদয়পটে, বক্ষপিঞ্জিরায়। হয়তো তার জীবনের থেকেও সাফারাতের জীবনে সুখের প্রচণ্ড অভাব। হতে পারে সাফারাত কাতরাচ্ছে, তড়পাচ্ছে তারই মতো করে প্রতিনিয়ত সুখের নেশায়। মিহিতা এতক্ষণে মোক্ষম সুযোগ পেল। বাড়ির গেট দিয়ে বের হতে না হতেই চৈত্রিকাকে ঝাপটে ধরল সে। চৈত্রিকা ক্ষিপ্র দৃষ্টিতে তাকালো, তাতে বিশেষ কোনো লাভ হলো না। মিহিতা একদমই দমে যাবার মেয়ে নয়, মুখ বাঁকিয়ে বলল, ভালোই ভালোই কথার ঝুলি খুলবি নাকি আমাকে কোনো স্টেপ নিতে হবে? শাড়ির সাথে তোর কি সম্পর্ক? চৈত্রিকার সাদামাটা উত্তর, বেস্ট ফ্রেন্ড। মিহিতা আনন্দে লাফিয়ে উঠল। চৈত্রিকা টেনে ঠিক করে বসল তাকে। সামনে ড্রাইভার, তিনি শুনে ফেললে শেষ। চৈত্রিকা সতর্ক দৃষ্টিতে সাবধান করল। মিহিতা কানের কাছে মুখ নিয়ে ফিচেল স্বরে জিজ্ঞাসা করল, শাড়ি কি তোর সাথে তোর সেই মানুষটা যার জন্য তুই অসংখ্য ছেলের প্রপোজাল প্রত্যাখ্যান করেছিলি সুন্দরী? আমার এখনও মনে আছে, একটা সিনিয়র ভাই তো তোর জন্য অনেক পাগল ছিল চৈত্র। তুই দ্বিতীয় বর্ষে উঠে তখন ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিলি। উনি হন্য হয়ে খুঁজেছেন তোকে। আমার কাছে কতবার তোর নাম্বার চাইলো, কিন্তু তোর করা নিষেধ হওয়া আমি দেইনি, অ্যাড্রেসও দেইনি। বেচারা তোকে সত্যি ভালোবাসতো চৈত্র। আর তুই কি না আমার অফিসের স্যারকেই এত বছর ধরে ভালোবাসিস? সুদর্শন পুরুষ সাফারাত এহম্মদকে। চৈত্রিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, চৈত্র, তুই সবসময় বলছিস তুই তোর কাছের এক বন্ধুকে ভালোবাসিস, কিন্তু কখনো বলিসনি তোদের অতীতের সম্পর্কে। আর তোরা এত ভালো বন্ধু, অথচ এত বছর দূরে ছিলি কেন একে অপরকে থেকে? স্যার তোকে ভালোবাসে চৈত্র। মিহিতার ব্যাকুলতা দেখে চৈত্রিকার হাঁপিয়ে যাওয়ার উপক্রম। কণ্ঠস্বর মলিন, নিষ্প্রভ। না, আর আমি তোকে সব বলবো, কিন্তু গাড়িতে না। তাহলে এখন সোজা আমার বাসায় গিয়ে বলবি। কিন্তু আমার আন্টিকে ম্যানেজ করে নিব। তোকে আজ ছাড়ছি না আমি। যতক্ষণ না তোর কাছ থেকে সব কথা শুনবো আমার ঘুম আসবে না, আর আমি আমার ঘুম হারাম করতে একদম রাজি না। এতটুকু বলে সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়ল মিহিতা। তারপর সুর টেনে গাইতে লাগলো, আমি ঘুম ভালোবাসি রে, ঘুম ভালোবাসি রে। স্টপ মিহিতা, ডিসগাস্টিং সুর তোর। মিহিতা অট্টহাসিতে ফেটে পড়ার মাঝেই গাড়ি থেমে গেল। চৈত্রিকা চিন্তিত স্বরে ড্রাইভারকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? চৈত্রিকা হতবিহ্বল কণ্ঠে বলে উঠল, জেরিনকে? সাথে সাথে একটা মেয়েলি কর্কশ কণ্ঠ শুনতে পেল, এই মেয়ে বেরিয়ে আসো। মিহিতা ও চৈত্রিকার দুজনের দৃষ্টি মেয়েটার মুখশ্রীতে। চৈত্রিকা তুখোর দৃষ্টিতে তাকালো। মেয়েটাকে চিনতে একটুও সময় লাগেনি তার। অনতিবিলম্বে গাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। জেরিনের চোখ থেকে যেন অগ্নি ঝরছে। তখন যাওয়ার সময় চৈত্রিকাকে ভালো করে খেয়াল না করলেও পরক্ষণেই টনক নড়ে তার। গাড়ি ঘুরিয়ে ব্যাক করে আসে। গেইটের কাছে অপেক্ষা করে চৈত্রিকার বের হওয়ার। যখন দেখল ওরা সাফারাতের গাড়ি করে যাচ্ছে, তখন দ্রুত বেগে গাড়ি চালিয়ে আটকায় ওদের। চৈত্রিকা গলার স্বর নরম রেখে বলল, কিছু বলবেন? জেরিন ক্রুদ্ধ স্বরে চেঁচালো, তোমার লজ্জা নেই? নির্লজ্জ অসভ্য মেয়ে, স্লাট একটা! সাহস কি করে হয় আবারও এই বাড়িতে পা রাখার? নাকি এক থাপ্পড় খেয়ে শিক্ষা হয়নি তোমার, বস্তির মেয়ে কোথাকার? কথাটা বলেই হাত উঠিয়ে চপেটাঘাত করায় উদ্যত হয় জেরিন। চৈত্রিকা হাতটা চেপে ধরে শক্ত করে, চোখ বুজে ফেলল। স্লাট? তোকে স্লাট বলে সম্বোধন করলো এই মেয়ে?
রাগে ক্ষোভে কাঁপতে লাগে চৈত্রিকার সম্পূর্ণ দেহ। সে চাইলেই এক্ষুনি এই মেয়ের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে পারে, তাকে মিথ্যে অপবাদ দেওয়ার কারণে। নিজেকে সামলে প্রতিবাদ করে বলে উঠল, আমার গাল সরকারি না, যখন মন চাইবে আঘাত করবে, থাপ্পড় মারবে। আর একটা কথা, আমি বস্তির মেয়ে বা স্লাট নই। তোমার চিন্তাভাবনা ব্যবহার বস্তির মানুষদের চেয়েও, পতিতাদের চেয়েও নিকৃষ্ট। জেনে রাখো, আমি নিজ থেকে ওই বাড়িতে পা রাখিনি। সাফারাতের আহ্বানে রেখেছি, অনুমতি পেয়েছি বলেই রেখেছি। তুমি তো আকতি মিনতি করে অনুমতি পেতে ব্যর্থ। কথাটা বলে ঝাড়ি মেরে জেরিনের হাতটা সরিয়ে দিল চৈত্রিকা। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে জরিন, চোখ মুখ তীব্র লাল হয়ে আছে। চৈত্রিকাকে ভস্ম করে দিতে পারলে যেন আনন্দ পাবে সে। দাঁতের দাঁত পিষে বলল, সাফারাতের সাথে আমার ভবিষ্যৎ জুড়ে আছে। তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমার নানু সাফারাত আর আমার বিয়ের কথা দিয়েছে, খুব শীঘ্রই হবে। সাফারাত কখনো ফেলতে পারে না নানুর কথা, তাই ভুলেও ওর দিকে হাত বাড়ানোর চেষ্টা করবে না। করার আগে নিজের যোগ্যতা দেখে নিবে। মুহূর্তেই চৈত্রিকার ভিতরটা দুমড়ে মুচড়ে যেতে শুরু করে। মিহিতাও করুণ চোখে তাকায়। চৈত্রিকার গলায় কথাগুলো আটকে আসছে। জেরিনের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, সাফারাত আমার কাছের মানুষ। কাছের মানুষ মানে প্রেমিক নয়, বন্ধু, শুধুই বন্ধু, তার ঊর্ধ্বে কিছুই নয়। বাকি রইল যোগ্যতা। আমার যোগ্যতা তোমার থেকেও বেশি, কারণ আমি সুন্দর আচরণ করতে শিখেছি, যার অভাব আছে তোমার মধ্যে। সুন্দর আচরণবিহীন কেউই পারফেক্ট হয় না। কথাগুলো বলে তড়িৎ গতিতে গাড়িতে গিয়ে বসল চৈত্রিকা। উপস্থিত মানুষের দৃষ্টির অগোচরে এক ফোঁটা নোনতা জল গাল ভিজিয়ে দিল। মনে মনে এই বলে নিজেকে সান্ত্বনা দেয়, জীবন কঠিন, কঠিন জীবনে সকল কিছু মেনে নিয়ে বাঁচাটাই শান্তি। কিন্তু সেই শান্তিতে সুখ নেই। 10 জনের মুখে হাসি ফোটাতে যদি একজনের সুখ বিসর্জন তালিকায় উঠে যায়, তবুও কষ্ট নেই। এইটা তো গর্বের বিষয়। সেই একজন তুই চৈত্রিকা। তোর নিজেকে নিয়ে গর্ব করা উচিত। মা, মিমো, বাবা শান্তিতে থাকুক, এতেই তোর শান্তি। জেরিন রাগে আক্রোশে ফেটে পড়ল। গাড়িতে উঠে মোবাইল বের করে কল দেয় সাফারাতের দাদিকে। রিসিভ হতেই অশ্রুসিক্ত কণ্ঠে মেকি কান্নার ভান করে বলে উঠল, নানুমণি, 1 সপ্তাহের মধ্যে আমি সাফারাতের বউ হতে চাই। স্লাট বুঝিস? তুই বুঝিস? বুঝবি না কেন? তুই নিজেই তো এই কাতারের। কয়বার গিয়েছিলে বয়ফ্রেন্ডের সাথে রুম ডেটে? 4 বার হবে না? রাগে থরথর করে কাঁপছে সাফারাতের কণ্ঠনালী। চোয়াল শক্ত, চোখ দুটো রক্তাক্ত লাল, ফর্সা মুখে ছেয়ে আছে রক্তিম আভা। জেরিন গালে হাত দিয়ে কেঁদে যাচ্ছে ফুপিয়ে। রেস্টুরেন্টে সবাই ফ্যাল ফ্যাল নয়নে চেয়ে আছে, যেন কোনো সার্কাস চলছে। ফ্রিতে লুফে নিচ্ছে মজা আনন্দ। পাশে দাঁড়িয়ে আছে জেরিনের বয়ফ্রেন্ড, চিকন রোগা ছেলেটা সুঠাম। বলিষ্ঠ সাফারাতের ক্রোধ দেখে ভয়ে সেঁটে আছে, গলা শুকিয়ে কাঠ। পালিয়ে যাবারও জো নেই। চৈত্রিকাকে অপমান করে বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে দেখা করতে আসে জেরিন। ড্রাইভার চৈত্রিকাদের মিহিতার বাড়ির সামনে দিয়ে নামিয়ে দিয়ে সাফারাতকে কল দেয়। জেরিনের করা সমস্ত কর্মকাণ্ড খুলে বলে সাফারাতকে। সব শুনে নিঃশব্দে কল কেটে দেয় সাফারাত। দিহানকে কল করে জানায় জেরিন ঢাকা শহরের যে প্রান্তেই থাকুক তাকে যেন লোকেশন সেন্ড করা হয়। সাফারাতের ঠান্ডা স্বর হজম করতে পারেনি দিহান। উৎকণ্ঠা হয়ে অনেকবার জিজ্ঞাসা করেও সাফারাতের কাছ থেকে কিছুই জানতে পারেনি। ব্যর্থ হয়ে জেরিনের নাম্বার ট্র্যাক করে লোকেশন পাঠিয়ে দেয় সাফারাতকে। সাফারাত ততক্ষণে বনানী পৌঁছে গেছে। রেস্টুরেন্টে ঢুকেই টেনে চেয়ার থেকে তুলে জেরিনকে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই সাফারাতের বলিষ্ঠ হাতের থাপা পড়ে তার গালে। ব্যথায় কুকড়ে যায় জেরিন। মুখের আদল বদলে যায় সম্পূর্ণরূপে। গালে লাল আস্তরণ। সেই বিষাক্ত যন্ত্রণায় এখনও টনটনিয়ে উঠছে গালটা। তীব্র রাগ হচ্ছে তার, কিন্তু তার সাফারাতের রাগের কাছে একদম ফিকে, নিতান্তই নগণ্য। সাফারাত চেয়ার টেনে বসল। টেবিল থেকে 1 গ্লাস জল উঠিয়ে খেয়ে নিল গটা গট করে। মাথা দুদিকে নাড়িয়ে রাগ কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টায় লেগে গেল। কিছু সেকেন্ড অতিবাহিত হতেই বুঝতে পারে এই রাগ কমার নয়। তীব্র এই রোশানল যে বক্ষস্থলের যন্ত্রণার সাথে আষ্টে পিষ্টে জড়িত। হ্যাঁ,
তার যন্ত্রণা হচ্ছে, প্রবল যন্ত্রণায় ছটফট করছে প্রশস্ত বুকখানি। ঠেলে চেয়ারটা সরিয়ে দাঁড়িয়ে পড়ল, রাগে লাথি দিয়ে ফেলে দিল তা। রেস্টুরেন্টের মালিক ভয়ে কিছুই বলতে পারছেন না। তাছাড়া প্রথমবার যখন আটকাতে এসেছে সাফারাত সাফ সাফ জানিয়ে দিয়েছে, আপনাদের রেস্টুরেন্টের রেপুটেশন নষ্ট হবে না, যতটা লস হবে তার চেয়ে দ্বিগুণ পেমেন্ট করে যাবো আমি, কিন্তু বাধা দেওয়া পছন্দ করব না একদম। সাফারাত ক্ষীণ এগিয়ে এলো, জেরিনের সামনে দাঁড়ালো, হিসিয়ে বলে উঠল, কি ভেবেছিস বাইরে রংলীলায় মেতে থাকবি আর রাতের গভীরে আমার বউ সেজে আমাকে বিনোদন দিবি? জেরিনের মাথা নত হয়ে গেল, ঝা ঝা করে উঠল কান দুটো। সে ভাবতেই পারেনি সাফারাত কখনো এত জঘন্য কথা বলে বসবে। নতমস্তক দেখে তাচ্ছিল্যের হাসি হাসল সাফারাত। ক্রুদ্ধ গলায় পুনর্বার বলল, তোরা মামে বলে ভেবেছিলি আমায় বিয়ে করে আমার টাকায় আরামায়েশ করবি, বাইরে বয়ফ্রেন্ড পুষবি আর সবাইকে দেখিয়ে বেড়াবি তোর সুদর্শন হাজবেন্ড আছে, এটাই তো? চকিতে মাথা তুলে তাকালো জেরিন। অত্যধিক ভয়ে সে হানা দিল আখিদয়ে। সাফারাত কি করে জানলো এসব তো নিজেদের বাড়ি ব্যতীত অন্য কোথাও আলোচনা করেনি সে বা তার মা। জেরিনের মা মৌসুমী বেগম জেরিনকে বুঝিয়েছে সাফারাতকে বশে আনতে, যেন সাফারাতের সমস্ত সম্পদের মালিক হতে পারে। তাছাড়া সাফারাতের সোঠাম দেহ, লুক, সব কিছুর প্রতি প্রবল আকর্ষণ জেরিনের। এমন সুদর্শন একটা স্বামী কেই বা না চায়? জেরিনও চায়, কিন্তু শত চেষ্টা করেও অক্ষম সে সাফারাতকে বাগে আনতে। আর আজ তো সকল চেষ্টায় সেগুড়ে বালি। কিন্তু একটা বিষয় কোনো মতেই মস্তিষ্কে ঢুকছে না সাফারাতের, এসব জানলো কি করে? জেরিন সাফারাতের অধর কার্নিশে দুর্বোধ্য হাসি দেখতে পেল। এই মুহূর্তে সাফারাতকে ভয়ঙ্কর এক মানব মনে হচ্ছে তার। দুর্দান্ত এক ছেলে, কিনা কিশোর বয়সে অনেক কিছুই সহ্য করে আজ এই অবধি এসেছে। সাফারাত হিম শীতল কণ্ঠে আস্তে করে বলে উঠল, স্লাট চৈত্র না, স্লাট তো তুই। চৈত্র পবিত্র, ওর গায়ে কলঙ্ক ঢেলে দেওয়ার চেষ্টা করলে তোর দেহের খণ্ডাংশ খুঁজে পেতে অনেক বেগ পোহাতে হবে তোর পরিবারের। আমি একদমই ভালো না, সামনে থাকিস। জেরিন ফাঁকা ঢোক গিলল। যেই মেয়েকে প্রথম দিন সবার সামনে চিনে না বলে প্রত্যাখ্যান করে, তার জন্য এত টান সাফারাতের। তার উপর চৈত্রিকা বলল ওরা দুজন ফ্রেন্ড, সামথিং ইজ ফেসি। জেরিনের কাছে অন্যরকম ঠেকছে সব কিছু। ছোট নয় যে কিছু বুঝবে না। কয়েকদিন আগেই অনার্সের পাঠ চুকিয়েছে সে। বয়সে সাফারাতের বছর দুয়েকের ছোট। সামান্য একটা মেয়ের জন্য মেরে ফেলার হুমকি। জেরিনের চোখ থেকে ঘৃণায় জল গড়াচ্ছে। সাফারাতের হুমকিতে দমে গেলেও চৈত্রিকাকে ধ্বংস করে দিতে ইচ্ছে নিঃশেষ হয়নি। সাফারাত রোষপূর্ণ দৃষ্টিতে নিক্ষেপ করল, আঙুল উঁচিয়ে বলল, তোর মতো হাজারটা সুন্দর রূপে কলঙ্কিনী মরে গেলেও আমার কিচ্ছু যায় আসবে না, কিন্তু চৈত্র তোর দ্বারা আঘাত পেলে খুন করতেও দ্বিধাবোধ করব না। লাস্ট ওয়ার্নিং। ওই মেয়ের জন্য তোমার এত টান কেন? জেরিনের গলা কাঁপছে, তবুও চৈত্রিকার প্রতি রাগ চেকে রাখতে পারল না। সাফারাত চলে যেতে নিয়েও ঘাড় পাকিয়ে তাকালো। মাইন্ড ইউর ওন বিজনেস। মিহিতা পরনের কাপড় পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। জানালার ধারে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকা চৈত্রিকার দিকে তাকিয়ে বুকটা আর্তনাদ করে উঠল তার। মেয়েটা বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে। কাছের মানুষের সান্নিধ্য হারিয়ে গুমড়ে নিঃশ্বাস নিচ্ছে প্রতি মুহূর্তে। সময়ও গুণে কবে মুক্ত হবে সকল দায়বদ্ধতা, সকল কষ্ট হতে? অস্ফুট স্বরে ডাকলো মিহিতা, চৈত্র। চৈত্রিকা ফিরে তাকালো না, দৃষ্টি দূরের অন্ধকারে নিবদ্ধ। ভেজা কণ্ঠে বলল, বল, তুই কি কাঁদছিস চৈত্র? এমন শোনাচ্ছে কেন কণ্ঠস্বর? চৈত্রিকা নিজেকে ধাতস্থ করে নিল, মুখে শুকনো হাসি ফুটিয়ে বলল, কাঁদছি না, বাসায় যাব। চৈত্রিকা যে মিথ্যে বলছে তা স্পষ্ট। পা বাড়িয়ে কাছে যেতে নেবে বিছানার উপর পড়ে থাকা ছোট্ট ফোনটা বেজে উঠল সশব্দে। চৈত্রিকা ঝটপট ঘাড় ঘুরিয়ে চাইল। মিহিতা কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে স্ক্রিনে। চৈত্রিকা দ্রুত গতিতে হেঁটে আসলো। মা কল দিয়েছে বোধহয়, যেতে হবে, অলরেডি অনেক লেট হয়েছি মিহি। কর্ণকুহরে মিহিতার স্বর হুড়মুড় করে প্রবেশ করতেই চৈত্রিকার হৃদস্পন্দন যেন থমকে গেল। মিহিতার দিকে না তাকিয়েই মোবাইলটা হাতে তুলে নেয়। স্ক্রিনে সাফারাতের নাম জ্বলজ্বল করছে।
রিসিভ করে কানে দিতেই শুনতে পেল চেনা পরিচিত সেই গম্ভীর স্বর। চোখের পলকে থমকে যাওয়ার স্পন্দন স্পন্দিত হতে লাগলো দ্বিগুণ হারে। নিচে আসুন। আমি মিহিদের বাসায়। ওদের বাসা নিচেই দাঁড়িয়ে আছি আমি, জলদি আসুন। এক প্রকার আদেশ দিয়েই কলটা কেটে দিল সাফারাত। চৈত্রিকাকে একটা শব্দ উচ্চারণের সুযোগটুকুও দেয়নি। মিহিতা প্রশ্নসূচক দৃষ্টি মেলে ধরতেই চৈত্রিকা ব্যাগটা হাতে তুলে নিল। পা বাড়াতে বাড়াতে তাড়াহুড়োয় বলল, নিচে সাফারাত অপেক্ষা করছে, আমার যেতে হবে মিহি। তুই স্যারের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারিস না, তাই না চৈত্র? চৈত্রিকা থামল, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, নিজের দুর্বলতা স্বীকার করে বলে, একদমই থাকতে পারছি না, আসি এখন। তুই কি জানিস তুই পাগলের মতো ভালোবেসে ফেলেছিস স্যারকে? তোর এই কান্নার কারণ ওই মেয়ের অপমান নয়, বরং স্যারকে আবারও হারিয়ে ফেলার ভয়ে কাঁদছিস তুই। মিহিতার শেষের কথাগুলো শুনল না চৈত্র। সে তো বেরিয়ে গেছে, ছুটে গেছে সাফারাত নামক মানুষটার ভালোবাসার টানে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাফারাত। চৈত্রিকা তড়িৎ বেগে ছুটে এসে উপস্থিত হলো তার সামনে। জোরে জোরে শ্বাস ফেলছে, চোখ দুটো ফুলে ফেপে একাকার। কান্নার ফলে এমন অবস্থা হয়েছে তা বুঝতে বাকি নেই। চেহারায় বিধ্বস্ত ভাব। সাফারাতের বক্ষস্থলে কিছু একটা বিঁধছে প্রখরভাবে। দীর্ঘশ্বাস ফেলে কিছুটা দূরত্বে অবস্থিত চৈত্রিকার দুহাত আঁকড়ে ধরে শক্ত করে। কিছু বুঝে ওঠার আগেই টেনে নিয়ে এলো একদম কাছে, অতি নিকটে। মাঝে কোনো দূরত্ব নেই, কিঞ্চিত ফাঁক নেই। চৈত্রিকা হকচকিয়ে উঠল, ঘাবড়ে গেল। সাফারাতের বাহুতে আবদ্ধ তার নরম দেহখানি। আকস্মিকতায় শিরশির করছে সমস্ত শরীর। দূরে থাকলে যন্ত্রণা, কাছে থাকলে ভিতরের এলোমেলো অনুভূতি ভীষণ পীড়া দেয় তাকে। তবুও দূরত্বের যন্ত্রণার চেয়ে সাফারাতের উষ্ণতায় যেন অঢেল শান্তি খুঁজে পায় চৈত্রিকা। ২৬ বছরের চৈত্রিকা তখন আবেগে ভেসে যায়, খুব বেশি করে চায় সাফারাতকে। মিশে যাওয়ার বাসনা স্পৃহা জাগে শক্তপোক্ত প্রশস্ত এই বুকে। সাফারাত পিঠে আলতো করে হাত রেখে মলিন কণ্ঠে জিজ্ঞাসা করল, কাঁদলেন কেন আপনি চৈত্র? আমি এই কয়দিনে যতটুকু জানলাম আপনি খুব স্ট্রং, কিন্তু আজ মনে হচ্ছে আপনি বাচ্চাদের মতো কাঁদেন খারাপ মানুষের খারাপ কটূক্তিতে। কথাটা যেন চৈত্রিকার আত্মসম্মানে বিঁধল। কটাক্ষ করে বলল, আমি তো কারো কটূক্তিতে কান্না করিনি। কারো কটূক্তি কাদার মতো মন মানসিকতা এখন আর নেই। সহ্য করতে করতে এসব সয়ে গেছে। আমি তো আপনার। টনক নড়ে উঠল চৈত্রিকার। আবেগে ক্ষোভের তাড়নায় কি বলতে চাচ্ছিল সে? সাফারাত কি বলবে তাকে? আর এভাবে বেহায়ার মতো কেন পড়ে আছে সে সাফারাতের বুকে? তখন টানে টাল সামলাতে না পেরে বুকে আছড়ে পড়েছে। সাথে সাথে সরে আসা তো যেত। চৈত্রিকা সরে আসার চেষ্টা করল, কিন্তু সাফারাত বাঁধন শক্ত করে ফেলে। দৃষ্টি তার অনিমেষ, অটল। সামান্য ঝুঁকে কপালে কপাল ঠেকিয়ে অসম্পূর্ণ বাক্যটা সম্পূর্ণ করে দেয়। আপনি আমার বিয়ের কথা শুনে কাঁদছিলেন তাই তো? আর আপনি যে অন্য কারো বাগদত্তা হয়ে গেলেন? চৈত্রিকা চমকে উঠে নিজের হাতের দিকে তাকালো। সাফারাতের হাতের বাঁধনে আটকে আছে হাতটা। চোখের সামনে চকচক করছে স্বর্ণের আংটি। চৈত্রিকা কি বলবে ভেবে পাচ্ছে না। সাফারাতের বাহুতে বন্দি শরীরটা ক্ষীণ কাঁপছে তার। সাফারাত কি করে জানলো সে এখন অন্য কারো বাগদত্তা? এই আংটিটা দেখেই কি? আর এত অনায়াসে মনের কথা কি করে পড়ে নিল মানুষটা? কি করে বুঝলো চৈত্রিকার কান্নার কারণ? কত সহজে পূরণ করে দিল অসমাপ্ত বাক্য, না বেলা কথাটুকু। আঙুলে শোভাময় আংটিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাফারাত ল্যাম্পপোস্টের নিয়ন হলদে রশ্মিতে। চৈত্রিকা সেদিকে চেয়ে ধরা গলায় বলল, হুট করেই হয়ে গেছে, কাউকে জানানোর সুযোগ হয়নি। আমি তো তা জানতে চাইনি চৈত্র, আমি শুধু জানতে চাই আপনি কেন অন্য কারো বাগদত্তা হলেন। কি চাপা রাগ ক্রোধ সাফারাতের কণ্ঠে। চৈত্রিকার বুকটা কেঁপে উঠল, পেশিগুলো কঠিন হয়ে উঠেছে সাফারাতের। এহেন ক্রোধান্বিত রূপে চৈত্রিকার গলা শুকিয়ে এলো। অন্য কারো বাগদত্তা হয়েছে বলেই কি সাফারাতের এত রাগ? চৈত্রিকার মাথা ভো ভো করছে। হুট করে খেয়াল করলো আংটিটা টেনে আঙুল থেকে খুলে ফেলছে সাফারাত। চৈত্রিকা ভড়কে যাওয়া কণ্ঠে বলে উঠল, কি করছেন এসব? সাফারাত আংটিটা হাতের মুঠোয় ধরিয়ে দিল।
চৈত্রিকাকে নিজের সাথে চেপে ধরল শক্ত করে। এটা ফেরত দিয়ে দেবেন। একটুখানি পিছিয়ে গেল চৈত্রিকা। অবাক স্বরে জিজ্ঞাসা করে, মানে? একদম ইসি। আপনি করছেন না বিয়েটা? চৈত্রিকা বিস্ফোরিত দৃষ্টি নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে। ঠোঁট দুটো নড়ে উঠল অস্ফুট। কি বলছেন আপনি? মৃদু মৃদু বাতাসে চৈত্রিকার চুল উড়ে এসে কপালে পড়ছে। পুরো স্থান জুড়ে নীরবতা। সাফারাত হাত বাড়িয়ে চুলগুলো কানের পিঠে গুজে দিল। গভীর স্থির চাহনি তার সামনে উপস্থিত নারীর মুখপানে। হাত বাড়িয়ে আলতো করে কাছে টেনে নিল ক্ষীণ। কপালে উষ্ণ এক পরশ ছুঁয়ে দিতেই থরথর করে কেঁপে উঠল নরম কোমল দেহখানি। হয়তো আকস্মিক ধাক্কা, ভালোবাসায় পরশ সামলাতে ব্যর্থ সে। সাফারাত অত্যন্ত শান্ত কণ্ঠে কিন্তু মাদকতা নিয়ে বলল, আপনি আমার সুখ চৈত্র, নিজের সুখকে কি করে অন্যকে দিয়ে দেই? ভালোবাসা, প্রণয়, অনুরাগ এগুলো প্রকাশ করতে মুখে ভালোবাসি শব্দটা বলা কি অধিক জরুরি? না, একদমই প্রয়োজন নেই। আপনি আমার সুখ চৈত্র। এই নিঃস্বার্থ বাক্য ভালোবাসি বলার চেয়েও অধিক ভালোবাসাময়। যেন ভালোবাসার কাঙাল চৈত্রিকা তা যেন আজ আঁজলাতেই ধরা দিয়েছে। মুঠো পুড়ে আঁকড়ে নিতে ইচ্ছে হচ্ছে চৈত্রিকার। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে গেল এক ফোঁটা নোনতা তপ্ত জল। বহু প্রতীক্ষার পর সুখ যেন স্বয়ং হেঁটে এসে তার দুয়ারে কড়া নাড়ছে। চৈত্রিকা লোভী হয়ে উঠল, পারল না ফিরিয়ে দিতে। সাফারাতের বুকে লাফিয়ে পড়ল, আছড়ে পড়ল সমুদ্রের ঢেউয়ের মতো। গলা জড়িয়ে ধরে চুপ করে রইল কিয়তক্ষণ। কয়েক মুহূর্ত শূন্যে অনুভব করল নিজের দেহটাকে। কোমর আঁকড়ে ধরে সাফারাত চৈত্রিকার শরীরটাকে নিজের সাথে মিশিয়ে নিল। ঠোঁট দুটো ছুঁয়ে দিল চৈত্রিকার গাল, কপাল, চিবুক। এ যেন বহু দিনের তৃষ্ণা মেটাচ্ছে সাফারাত। লজ্জায় মিইয়ে গেল চৈত্রিকা শক্ত বুকের মাঝে। সাফারাতের গায়ের মন মাতাল করা গন্ধ তার নাসারন্ধ্রে প্রবেশ করছে হুড়মুড়িয়ে। নেশা লেগে আসছে, অতীব প্রখর নেশা। নিজেকে নিয়ন্ত্রণ করতে সাফারাতের বুকে আঁকড়ে ধরল হাত। তখনই কোমরে রাখা বলিষ্ঠ হাত শক্ত হয়ে এলো। চৈত্রিকার মনে হচ্ছে কোনো এক গভীর স্বপ্নে ডুবে আছে সে। বঞ্চিত হতে চায় না সে এই বুকের ওম থেকে। মনে মনে প্রার্থনা করে স্বপ্ন যেন ভেঙে না যায়। তার প্রার্থনা বোধহয় কবুল হলো না। ব্যাগে অবস্থান করা মোবাইলটা বেজে উঠল। অসহ্য শব্দ ছাড়িয়ে দেয় শব্দহীন পরিবেশে। কল্পনা থেকে যেন জাগতিক বাস্তবতায় ফিরে আসে চৈত্রিকা। সাফারাতের বুকের উষ্ণতা, পরম সুখ ত্যাগ করে ঝটপট ছিটকে সরে যায়। মোবাইল বের করে কানে দিতেই অপর পাশ থেকে ভেসে উঠল ফাহমিদার কর্কশ রাগ মিশ্রিত কণ্ঠস্বর। কোথায় তুই? এখনও আসছিস না কেন? তাহাফ এসেছে, অপেক্ষা করছে তোর জন্য। তোর কি আসতে দেরি হবে? তাহাফ বলছে ও গিয়ে আনবে তোকে। না, কোনো দরকার নেই, আসছি আমি। চৈত্রিকার কণ্ঠ কঠিন হলো না। ফোন রেখে সাফারাতের দিকে তাকিয়ে উত্তেজিত সুরে বলল, আমার যেতে হবে সাফারাত। মৌন মুখে গাড়ির দরজা মেলে দিয়ে চৈত্রিকাকে বসতে ইশারা করে সাফারাত। চৈত্রিকা বসল না। নিস্তব্ধ নীরব এই রাস্তায় সাফারাতের খোঁচা খোঁচা দাড়িযুক্ত ফর্সা গালে ওষ্ঠের প্রলেপ এঁকে দিল সাহস জুগিয়ে। নিম্নস্বরে বলল, আজ সন্ধেবেলায় আপনার অধৈর্যকালের স্পর্শ আমার গালে পড়েছিল। তখন উপলব্ধি করতে না পারলেও এখন স্পর্শটুকু পরিচিত হয়ে গেল। আজ গাড়িতে গালের সেই উষ্ণ আর্দ্র ছোঁয়াটা ছিল সাফারাতের, যা এখন বুঝতে পারে চৈত্রিকা। লজ্জায় তার মুখ আরক্ত হয়ে গেল কথাটা বলে। ঠোঁট দুটো হালকা প্রসারিত হলো সাফারাতের। বলল, বাহ, খুব ইন্টেলিজেন্ট তো আপনি। সাফারাত কি পরিহাস করলো চৈত্রিকাকে নিয়ে? কথায় তো এমনই ঠেকল। চৈত্রিকা লজ্জা অনুভব করল। রক্তিম আভায় সিক্ত মুখখানা লুকিয়ে গাড়িতে গিয়ে বসল। সাফারাত বিনা শব্দে গাড়ি ড্রাইভ করতে শুরু করে দেয়। গাড়ি থেমে গেছে চৈত্রিকাদের বাসা থেকে কিছু দূরে। চৈত্রিকাই জোর করে এখানে থামিয়েছে। পাছে যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে। দারোয়ান দেখলেই তো পুরো বিল্ডিংয়ে রটিয়ে ফেলবে। তখন কি করে বাবা মার সামনে মুখ দেখাবে চৈত্রিকা? তাছাড়া বাবা তো এখনও ক্ষমা করেনি তাকে। ভালোবেসে মাথায় হাত রাখেনি এখনও। আজ চৈত্রিকা ভালোবাসার মানুষ পেল। বাবার ভালোবাসাও কি পেয়ে যাবে এমন করে হুট করে?
অপ্রত্যাশিতভাবে। সকল ভাবনা দূরে ঠেলে গাড়ির দরজা মেলতে গিয়ে দেখল লক করা। সাফারাত লক করেছে কি, ঘাড় ঘুরিয়ে ছোট্ট করে উচ্চারণ করলো, খুলে দেন। সাফারাত চোখ বুজে সিটে মাথা এলিয়ে রেখেছে, মুখে বিরক্তি ভাব, চোয়াল শক্ত। আকস্মিক এমন করার কারণ ধরতে পারছে না চৈত্রিকা। অস্ফুট স্বরে প্রশ্ন করে, খুলবেন না?